বাইডেন প্রশাসন বাংলাদেশে একটা বিপ্লব করার জন্য, সরকার রিজিম চেঞ্জ করার জন্য তারা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে। $30 মিলিয়ন তারা ইনভেস্ট যখন করেছে, তাহলে এই টাকাটা তারা নিতে হবে না বাংলাদেশ থেকে। $30 মিলিয়ন মানে হলো প্রায় $290 কোটি। সেখানে তারা তো এই ডিলটা তার নিতে হবে, এখানে অস্ত্র একটা বাজার তৈরি করতে হবে, তাহলে তো এখানে অস্ত্র বিক্রি করতে পারবে, সে টাকাটা নিয়ে যাবে। যেখানে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা সিদ্ধান্ত নিতে পারছি না, যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে এরকম পরিবেশে, সেখানে ঘন ঘন পাকিস্তানি জেনারেল, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্স এর আগমন, এটাও তো ভারতের প্রতি এক ধরনের নয়, সরাসরি উস্কানি। এই সরাসরি উস্কানি দিলে ভারত তো বসে থাকবে না, ভারত তো তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করলে তখন কি হবে? এই তিনটা দেশের সেনা বিন্যাস গুলো দেখেন। আমি যদি পশ্চিম থেকে শুরু করি, তাহলে ভারতের 6.5 লক্ষ থেকে 7 লক্ষ সেনা সদস্য আছে বিভিন্ন বাহিনী নিয়ে, সেখানে ভারতের আছে 14 লক্ষ, আর বাংলাদেশ আছে 1.5 লক্ষের মতো। তাহলে বাংলাদেশ পাকিস্তান মিলে যদি আমরা একসঙ্গে হই, আমাদের তো 7 লাখ 8 লাখের বেশি হচ্ছে না। তাহলে সেখানে আমরা কি করে 14 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন? পাকিস্তানের মতো একটা থার্ড গ্রেড রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা আমাদের জন্য মানায় না। পাকিস্তান এমন কোন রাষ্ট্র না যে তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে। এটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র, যে রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো সিস্টেম পালন করতে পারে নাই, যেখানে নিয়ম নীতি নাই, কেউ কাউকে মানে না, যেখানে একের পর এক সামরিক শাসন চলতেই আছে, ওরকম একটি দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি না। যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনা বাহিনীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, আমরা আপনাদের স্বপ্ন দেখার জন্য করি নাই। স্বপ্ন হলো আলাদা স্বপ্ন, আপনাদের স্বপ্ন ছিল কেনা। আমাদের একটাই কর্তব্য ছিল পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশের সমূলে পরাজিত করা। আমরা সেটা করতে পেরেছি, করে দেশটাকে আপনাদের হাতে দিয়েছি। কারণ আপনারা স্বপ্ন দোষ দেখবেন না স্বপ্ন কি দেখবেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের মুক্তিযোদ্ধার ব্যাপার না আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা। আমরা তখন তরুণ ছিলাম, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ আমরা সকল শত্রুকে ধ্বংস করে পরাজিত করে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলাম আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য। এই নতুন এই বাংলাদেশ দেখা, ওই বাংলাদেশ দেখা, বলেন আমরা কি বাংলাদেশ ছিলাম ডক্টর ইউনূসকে আইনা বিদেশ থেকে আইনা এই ক্ষমতায় বসায় দিয়ে আপনার দেশটাকে ধ্বংস করবেন? 20 কোটি মানুষ আমরা যথেষ্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই চক্রাঙ্গানি পছন্দ করেন আপনারা, এটা করেন না। এই দাদাগিরি করেন দেখেই আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে খেপে যায়। আমরা জনগণ টু জনগণ, কোনো সমস্যা নাই, ভারতের জনগণের প্রতি আমাদের কোন রকম উষ্মা নাই। কিন্তু আপনাদের এই যে মন্ত্রী সাহেবরা, বাংলাদেশের মন্ত্রীদের মতো আপনারা আস্ফালন করেন, আস্ফালনের কারণে দুটা জাতির দুর্ভাগ্য নেমে আসে, মানুষের মনে কষ্ট নেমে আসে, মানুষ আরাকান্ত হয়। আপনি কিছুই করতে পারবেন না। আপনার রাজনাথ সাহেব, আপনার একটা কথায় ভারতের কোটি কোটি বিলিয়ন ডলার নষ্ট হয়ে যাবে। আপনি তো বাদকে বাদ বলবেন, আপনি তো চিরস্থায়ী না। কাজে রাজনাথ সাহেব এই কথাটা আপনি বলা ঠিক করেন নাই, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয়, আপনি যে কথাটা বলেছেন বাংলাদেশের চারপাশে, হ্যাঁ, আমাদের কিছু দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা ভারতকে উস্কায় দিচ্ছি বাংলাদেশের প্রতি বৈরী আচরণ করার জন্য। আমরা কথায় কথায় বাংলাদেশের নতুন মানচিত্র বানাচ্ছি, আমরা অনেক রাজনৈতিক দল সে মানচিত্র বানাচ্ছে, অনেক রাজনৈতিক দল 50 লাখ 60 লাখ মানুষ তৈরি করতেছে, দেশে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অনেকে আবার বাংলা, বিহার, উড়িষ্যাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে ভারতের কি বলেন উত্তর পূর্ব ভারত দখল করে নেবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই ভারত সাবধানতা অবলম্বন করছে। ভারত ইতিমধ্যে আমাদের ডুবরিতে একটা সেনা ঘাঁটি বানিয়েছে, যেখানে 1500 থেকে 2000 সেনা বাহিনী সদস্য থাকার পার্মানেন্ট ব্যবস্থা করা হয়েছে। আমি একটি টক শোতে বলেছিলাম যে ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম থেকে, যেটা নতুন বিজয় দুর্গ বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে বিজয় দুর্গ, সেই বিজয় দুর্গ থেকে শিফট করে বাগডোগরা নেওয়া হয়েছে। এটা আমি ভুল তথ্য দিয়েছিলাম, সরি এই জন্য। ইস্টার্ন কমান্ড এখনো ওই বিজয় দুর্গে আছে, যেটা আগের নাম ছিল ফোর্ট উইলিয়াম, এই নামটা পরিবর্তন করে তারা বিজয় দুর্গ করেছে, সেখানে আছে।
এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় 60টি সেনা ক্যাম্প আছে। বাগডোগরা আছে, আসামে আছে, তারপরে বিহারের মাথায় আছে, শিলিগুড়িতে আছে, বিভিন্ন জায়গায় 60টি পার্মানেন্ট সেনা স্থাপনা আছে। কাজেই আমার উত্তর বাংলাদেশ খুবই ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এরকম উস্কানিমূলক বক্তব্য দেই তাহলে আমরা ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় পড়তে পারি। ইতিমধ্যে আমাদের কানে আসছে, খবর আসছে যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নতুন যে যুদ্ধের যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশকে তাদের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। সেনাবাহিনীকে সতর্ক করেছেন এবং তারই লক্ষ্য হিসাবে কদিন আগে লেফটেন্যান্ট জেনারেল তেওয়ারি নাকি লেফটেন্যান্ট জেনারেল উনি পুরো নর্থ বেঙ্গলটাকে সফর করেছেন। আসাম থেকে নিয়ে আমাদের পুরো বর্ডারটাকে একদম শিলিগুড়ি বেলটাকে, শিলিগুড়ি চ্যানেল বা যেটাকে আমরা বলি চিকেন নেক, এই জায়গাগুলোতে মানে খুবই এক্সটেন্সিভ সফর করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে তাদের সেনা সমাবেশ বৃদ্ধি করেছেন। এটা সত্য এবং ভারত এটা জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশ যদি এরকম উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখে, বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে এরকম আপত্তিকর অযাচিত বক্তব্য দেয়, তাহলে ভারত আমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং তার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো প্রস্তুতি নেই নাই, উল্টা উস্কানিটাকে আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। যেমন আপনি তৃতীয় ছবি দেখিয়েছেন যে পাকিস্তান নেভালের একটা ফ্রিগেট এবং সেই ফ্রিগেটটা হলো ওই মিসাইল গাইডেড মিসাইল ফ্রিগেট, যেখান থেকে গাইডেড মিসাইল উৎক্ষেপণ করা যাবে। সেই সাইফকে ঢাকা চট্টগ্রামে 4 দিনের জন্য এখানে সৌজন্য সফরে বেড়াতে আসা বলা হয়েছে। এখানে এটা ধরেন একটা আননেসেসারি একটা ঝুঁকি আমরা নিলাম। এখন এটা বে অফ বেঙ্গল দিয়ে আমার কোস্টে আসছে, তাদের 2টা দেশে হোস্টাইল, আরাকান আর্মি আছে ওদিকে, সেটা ইন্ডিয়ান হোস্টাইল, আরাকান আর্মি দখল করেছে মায়ানমারের অঞ্চলগুলো, আর ভারত তো হোস্টাইল পাকিস্তানে আছে। এখানে যদি কোনো সাবোটেজ কেউ করে তার দায় দায়িত্ব তো বাংলাদেশের উপর বর্তাবে। এই সময় এই মুহূর্তে যখন আমরা একটা আভ্যন্তরীণ ক্রাইসিসের মধ্যে আছি, আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা একটা বিতর্কের মধ্যে আছি, যেখানে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা সিদ্ধান্ত নিতে পারছি না, যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে এরকম পরিবেশে, সেখানে ঘন ঘন পাকিস্তানি জেনারেল, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্স এর আগমন, এটাও তো ভারতের প্রতি এক ধরনের নয়, সরাসরি উস্কানি। এই সরাসরি উস্কানি দিলে ভারত তো বসে থাকবে না, ভারত তো তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করলে তখন কি হবে? আজকে যদি বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করা হবে, এই ধরনের বক্তব্য তো লাহোরে ইসলামাবাদে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। তারা পাকিস্তানে বসে থাকে, কি করে ঘোষণা দেয় যে পূর্ব পাকিস্তান থেকে, তারা বাংলাদেশও বলছে না, তারা বলছে পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হবে। এখন এই বক্তব্যটা কি 71 এর আগের বক্তব্যটাকে রিপিট করছে কিনা আমি জানি না। 71 এর আগের বক্তব্যটা যদি আবার পুনরায় বলে তাহলে এটা ঠিক আছে বলেছে, কিন্তু যদি এটা সাম্প্রতিককালে কোনো আক্রমণ করার জন্য কথা বলা হয়ে থাকে, তাহলে আমি বলবো এই উস্কানিমূলক বক্তব্যে যেন আমরা কান না দেই। আর মরবো তো আমরা, পাকিস্তানিরা তো মরবে না। এখানে ভারতের সঙ্গে যদি এইখানে কোনো যুদ্ধ বাঁধে, যে যুদ্ধে তো আমাদের ভারতের সঙ্গে তো আমাদের কোনো জমি নিয়ে কোনো গন্ডগোল নাই, এটা আধিপত্য নিয়ে গন্ডগোল আছে। আধিপত্যবাদ ঠেকানোর জন্য তো, ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকানোর জন্য আমাকে তো ভারতকে আক্রমণ করতে হবে না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমি হিন্দুত্ব আধিপত্যবাদ দমন করার জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবো এবং মুসলমানরা কোনো অবস্থাতে হিন্দু আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করবো না। আমাদের রাজনৈতিক অঙ্গীকার থাকবে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় আধিপত্যের কাছে আমরা নতি স্বীকার করবো না। সেই জন্য তো আমার সেনাবাহিনী বড় করে বানানোর দরকার নাই, সেখানে দরকার জনগণের প্রতি মোটিভেশন, জনগণকে ঐক্যবদ্ধ করা, সকল রাজনৈতিক দলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা, সেটা আমাদের প্রয়োজন। সেখানে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর দরকার নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 3টা দেশের সেনা বিন্যাস গুলো দেখেন। আমি যদি পশ্চিম থেকে শুরু করি, তাহলে ভারতের 6.5 লক্ষ থেকে 7 লক্ষ সেনা সদস্য আছে বিভিন্ন বাহিনী নিয়ে।
সেখানে ভারতের আছে 14 লক্ষ, আর বাংলাদেশ আসে 1.5 লক্ষের মতো। তাহলে বাংলাদেশ পাকিস্তান মিলে যদি আমরা একসঙ্গে হই, আমাদের তো 7 লাখ 8 লাখের বেশি হচ্ছে না। তাহলে সেখানে আমরা কি করে 14 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন? আর প্রয়োজনটি বা কি আমার যুদ্ধ করার? পাকিস্তানের ডিসপিউট আছে, তারা একটা কাশ্মীর নিয়ে তারা যুদ্ধ করতেছে, কিছুটা কাশ্মীর তারা অর্ধেক দখল করে রেখেছে, বাকি কাশ্মীর তারা ভারতের কাছে আছে, সেখানে তার ডিসপিউট থাকতে পারে। আমার তো এখানে কোনো ডিসপিউট নাই। আমরা তো এখানে ভারতের সঙ্গে আমাদের কোনো রাজ্যের সঙ্গে তো আমাদের কোনো সম্পৃক্ত নেই। আমরা তো বাংলা ভাগ করে চলে আসছি, পশ্চিম বাংলা হয়ে গেছে, আমরা পূর্ব বাংলা বাংলাদেশ হয়ে গেছি, এখানে তো এগুলো সেটেল হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে আবার নতুন এই যুদ্ধের দামাও বাজানোর তো কোনো কারণ আমি দেখি না। আমরা ভারতীয় আধিপত্যবাদ ঠেকাবো, আমরা হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকাবো। বাংলাদেশের মানুষ 90% মুসলমান, এখানে মুসলমান আকিদা, ইসলাম ভিত্তিক রাজনীতি, আমাদের শিষ্টাচার, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী বিশ্বাসে আদর্শ মেনে হবে। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে, এটার কোনো রুকস নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রাসূলুল্লাহকে আমরা নবী মানি, এটা কোনো আপোষ নাই। কিন্তু তার জন্য তো আমাকে যুদ্ধ করতে হবে না, আমাদের তো পূর্ণ প্রতিষ্ঠা করার দরকার নাই। আমাদের 20 কোটি মানুষের আত্মার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান আকিদা 20 কোটি মানুষের, প্রতিটি মানুষের আত্মার মধ্যে আছে। এখানে নতুন করে কাউকে মুসলমান বানানোর তো আমরা মুসলিম আধিপত্যবাদ সৃষ্টি করছি না, বরঞ্চ আমরা আমাদের মুসলমানদেরকে আরো সহি বা আরো নিবেদিত করার চেষ্টা করছি। সেটা করার অধিকার তো আমাদের আছে, সেটা আমরা করব। কিন্তু আমরা তো মুসলিম আধিপত্যবাদ এখানে বিস্তার করতে চাচ্ছি না, যেটা হয়তো আজ থেকে 500 বছর 1000 বছর আগে দরকার ছিল, যেটা হয়তো মোগলরা করে গেছে, তাদের প্রয়োজন ছিল, যেটা হয়তো উসমানিয়া সাম্রাজ্যের জন্য প্রয়োজন ছিল, তারা করে গেছে। কিন্তু আমি তো এখন বাংলাদেশের সীমা বৃদ্ধি করতে পারবো না, এই আধিপত্য তো আমি দেখাতে পারবো না। এই আধিপত্য দেখাতে গেলে আমি তো অন্যের কাছ থেকে প্রত্যাঘাতী হতে পারি, প্রত্যাঘাত পারি। কারণ এখানে কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এটা নিউটনের 3rd ল, ফিজিক্সের ল। সেই লটা তো চিরন্তন, চিরবাস্তব। এখানে আমি যদি কোনো অ্যাকশন নেই, তাহলে তার রিঅ্যাকশনের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কাজে আপনি যে 3টি ছবি দেখিয়েছেন, এই 3টি ছবির মধ্যে কিন্তু একটা বিশাল লিঙ্কেজ রয়ে গেছে, একটা বিশাল একটা যোগসূত্র রয়ে গেছে। এখানে রাজনাথের বক্তব্যটা যেমন আপত্তিকর, সেখানে আমরাও যদি উস্কানি না দেই, আমাদেরও ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যে আরো বেশি সংযত হওয়া উচিত, ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, আরো বেশি মানে যাতে এখানে কাউকে উস্কানি না দেওয়া হয়, কারোর প্রতি বড়ি বক্তব্য না দেওয়া, সেটা খেয়াল করতে হবে। আজকে আপনি ফ্রান্স থেকে বলছেন, ফ্রান্স থেকে তো আমরা অনেকেই ভারত বিদ্বেষী বক্তব্য বলি, আমি তার সঙ্গে একমত। আমরা ভারত বিরোধী, কারণ ভারত আমাদেরকে আগ্রাসন করতে চায়। ভারত যদি আমাদের প্রতি বন্ধু আচরণ করে, আমরাও ভারতের সঙ্গে সবসময় বন্ধু আচরণ করব। ভারতের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। আপনি দেখেন, এই দেশের সবচেয়ে বেশি মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, এই দেশের বেশিরভাগ মানুষ ভারতের বাজার সদাই করে। আমরা এখনো সবচেয়ে বড় যে রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি সেটি ভারত। কাজে এখানে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, ভারত আমাদের সীমান্তের চারপাশে তার কাটা দিচ্ছে। এটা তো ভারত বৈরিতা করছে আমাদের প্রতি। এটা আমাদের জনগণের মাধ্যমে প্রতিবাদ করা উচিত। তুমি আমার চারপাশে তার কাটা দিয়ে রাখছো, তোমার কি সম্পদ আছে যে আমি এখান থেকে নিয়ে আসবো? তোমার এখান থেকে, আমার ত্রিপুরা থেকে আমার কি আনার আছে? আমি তো তোমার ভূখণ্ড কোনোদিন দখল করতে চাইনি। আমরা কি আনতাম? তোমার কাছে গরু আনতাম, কিছু চিনি আনি, আমার দেশ থেকে তেল নিয়ে যাও তোমরা, আমরা কিছু জিরা আনি, মশলা আনি ভারত থেকে, শাড়ি আনি আমাদের মেয়েদের, তোমাদের ভারতীয় শাড়ি ভালো আনি। এটা ছিল তার কাটা বেড়া দিয়ে আমাদেরকে আটকে হবে কেন? তার কাটা বেড়া দিয়ে তো তুমি আমাদেরকে প্রতি তুমি যে আচরণটা করলা, আচরণটা কি বৈধ? আমি কি মেক্সিকান যে আমি আমেরিকার কাছে চলে যেতে চাই লাখে লাখ কোটি কোটিতে? বাংলাদেশের মানুষ কি ভারতে চলে যেতে চায়, সেটেল হতে চায়? হয়তো কাজ করতে চায়, কাজ করতে তোমরা যাচ্ছ না, তোমরা ভারতীয়রা যাচ্ছ না মিডল ইস্টে, মুসলমান দেশে যাচ্ছ না, তোমাদের লক্ষ লক্ষ হিন্দুরা কি ভারত আমার মধ্যপ্রাচ্য চাকরি করতেছে না? তাহলে তোমার দেশে আমি চাকরি করতে গেলে তোমার তো আপত্তি কোথায়? আমার লোকেরা গিয়া তো কি করে দিল্লিতে রিক্সা চালায়, তো এটাও তুমি সহ্য করতে পারো না।
আমার একটা গরিব লোক যদি গিয়া দিল্লিতে কাজ করে, তোমার বাড়িতে কাজ করে, বড় কোনো কাজ করে, তোমার ব্যাংকের এমপি তো হয় নাই, ওখানে গিয়ে তো কোনো এমপি হয় নাই। আমার যে লক্ষ লক্ষ লোক যে আমার ঢাকা শহরে ফ্যাক্টরিতে মিল কারখানায় চাকরি করতেছে অবৈধভাবে, আমরা কি তোমাদের সেই লোকদেরকে তাড়িয়ে দিয়েছি বাংলাদেশ থেকে? এখনো যে তোমাদের বিহারের লাখ লাখ মুসলমান বাংলাদেশে বাস করতেছে, আমরা কি তাদেরকে বিহারে ফেরত দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি? কেন আমাদের বাংলাদেশে চার কাটা ফেলা দিবা? কেন ফালানিকে তুমি গুলি করে মারবা? কেন তুমি আমাদের একটা লোক হয়তো ছোটখাটো ট্রেডিং করতে যায়, দিনে তোমরা নাম দিছো বর্ডার ট্রেডিং, স্মাগলিং এ তোমরা জাতি এনেছো, আইকে গুজরাল সাহেবের গুজরাল ডক্ট্রিনে তোমরা বর্ডার ট্রেড করেছো। তো বর্ডার ট্রেড করতে গেলে আমাদের লোককে তুমি গুলি করে মারবা? এটা কি অবস্থা ভাই? কেন? বিদ্বেষ নাই, আমি যেটা বলছি, ভারত জনগণের সঙ্গে তো আমাদের বিদ্বেষ নাই। আমরা চিকিৎসার জন্য ভারতে যাই, আমাদের শিক্ষার জন্য ভারতে যাই, আমার লক্ষাধিক ছেলে মেয়েরা ভারতে লেখাপড়া করে, কোটি কোটি টাকা আমরা তোমাদের ভারতে পাঠাচ্ছি, চিকিৎসার খরচ পাঠাচ্ছি, বাজার করতে যাচ্ছি, এবং আমাদের ট্রেড ব্যালেন্স নাই। আমাদের বিদেশে আর্ন করা হাজার কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার আমরা তোমরা ভারতে পাচ্ছি। আমরা তো ভারত দ্বারা, আমরা বলছি না, আমরা দুইটা প্রতিবেশী হলে আমাদের একটা বেনিফিট থাকতে হবে, আমরা দুজনেই উইন উইন কেন করতে পারবো না? কাজে আমাদের যারা ভারত বিদ্বেষী বানাতে চায় তাদের উদ্দেশ্য পর্যন্ত বানাতে চায়। আমি এখানে আরো কথা বলেছি যে আজকে বাংলাদেশে যারা সমরাস্ত্র বেচা কেনা করে, ওই সমস্ত দালালরা, ব্রোকাররা বাংলাদেশে এসে বাংলাদেশে ভারত জুজুর ভয় দেখাইয়ে আমার দেশে অস্ত্র বিক্রি করার একটা পায়তারা করছে। আমরা পাকিস্তানের ইউজড আর্মস অ্যামুনিশন বাংলাদেশে বিক্রি করার একটা পথ খুঁজতেছে। এখানে যদি টেনশন তৈরি করা হয়, এখানে যদি ভারত বিদ্বেষী একটা পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে আমাকে অস্ত্র কিনতে হবে। অস্ত্র কিনতে হলে সস্তা অস্ত্র আমি কোথায় পাবো? পাবো তো একমাত্র পাকিস্তানের কাছে, তুরস্কের কাছে। আমাকে সস্তা অস্ত্র কেউ দিবে না, কিন্তু আমাকে সস্তা সস্তা অস্ত্র দেয় না, আমাকে দাম দিয়ে কিনে আনতে হয়। কাজে এখানে বাংলাদেশে যারা ওই ব্রোকারি করে, যারা অস্ত্র বেচা কেনা করে, ওই লাদেন গোষ্ঠী বাংলাদেশে এখন এসে ভর করেছে, যারা বাংলাদেশটাকে আবারও একটা অস্ত্রের কেনা বেচা করতে চায়। আপনারা দেখেন এখানে পপি সিড আমদানি করা হচ্ছে। পপি সিড আপনি আনেন, বৈধ পথে আনেন, আপনি পাখির খাবারের নাম দিয়া পপি সিড আনলেন। পপি সিডটা কি? এই পপি সিডটা তো আরেকটা নাম আছে যেটা আমরা পাই, পোস্তগোলা, পোস্তদানা। এই পপি সিডের আরেক নাম পোস্তদানা, যেটা আমরা বিরিয়ানিতে লাগে, পোলাও কুরমাতে লাগে, আমরা যখন বিরিয়ানি খাই পোস্তগুলা খাই। এই এই পপি সিড দিয়ে আমরা শরবত বানাই। আমাদের অতীতে বাংলাদেশের সাহিত্যে দেখবেন লেখা আছে যে আমাদের বয়স্ক লোকেরা ওই পপির বা আফিং এর শরবত বানায় খায়া ঘুমাইতো। এখন যেমন আমরা ট্যাবলেট খায় ঘুমাই, সিদাক্সিন খেয়ে ঘুমাই, আগে এরকম যাদের নিদ্রা হইতো না, ঘুম হইতো না, বয়স্ক লোকেরা তারা আফিং এর শরবত খাইতো। সে আফিং এর শরবত খাইয়া তারা ঘুমাইতো। সে আফিং তৈরি হইতো এই পপি সিড থেকে। সেই পপি সিড অনেক গুড সাইড আছে, পপি সিডের অনেক ভালো দিক আছে, আবার পপি সিডের খারাপ দিক আছে। ওপিয়াম থেকে আজকে চলে গেছে এটাতে আরো বেশি বড় ড্রাগে, আরো বেশি অ্যাডিক্টিভ ড্রাগে। সেই জন্য এইটাকে ব্যান করা হয়েছে। কেন পাকিস্তান থেকে আপনি এই আজকে আপনি যদি আমার বন্ধু দেশি হয়ে থাকেন, আপনি দাবি করছেন মুসলমান মুসলমান ভাই ভাই, তাহলে যে মুসলমানদের গাঁজা খাওয়া, নেশা করা হারাম, সেই মুসলমান দেশে তুমি মুসলমান হয়ে তুমি কি করে তোমার দেশ থেকে এক্সপোর্ট করলা, কি করে তুমি অ্যালাউ করলা এই কি বলে পপি সিড বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য? আমি পাকিস্তান কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা বাংলাদেশের প্রতি এত দরদ দেখান, এত বন্ধুত্ব দেখান, এত ভাই ভাই দেখান, তাহলে আপনার দেশ থেকে কেন পপি সিড বাংলাদেশে এক্সপোর্ট করলেন? দায় দায়িত্ব কার? পাকিস্তানের শাহবাজ সাহেবের না? উনি তার ভালো ভালো কথা বলেন বলেন। তাদের দেশে গণতন্ত্রের খবর কি? তাদের দেশের সেনা শাসনের খবর কি? তারা ইমরান সাহেবকে আপনি গ্রেফতার করে জেল ফালায় রাখছেন, ওটা ও মুসলমান না? ও ভাই না? ইমরান ভাই না? তো ইমরানকে জেল রাখছেন কেন? ভাই ভাই মুসলমান, আমার এখানে আসছেন ভাই ভাই মুসলমান দেখাইতে। আপনারা পাকিস্তান আমলে ৭১ সনে আপনারা আপনাদের এই বাংলাদেশ থেকে পাকিস্তান রক্ষা করতে পারেন নাই, আর এখন আপনি রক্ষা করবেন এসে আমাদেরকে? হ্যাঁ, আপনার রক্ষার দরকার নাই, আপনার সাহায্য দরকার নাই।
পাকিস্তানের মতো একটা থার্ড গ্রেড রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা আমাদের জন্য মানায় না। পাকিস্তান এমন কোন রাষ্ট্র না যে তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে। এটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র, যে রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো সিস্টেম পালন করতে পারে নাই, যেখানে নিয়ম নীতি নাই, কেউ কাউকে মানে না, যেখানে একের পর এক সামরিক শাসন চলতেই আছে। ওরকম একটি দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি না। আরো অনেক মুসলমান দেশ আছে, অনেক ভালো ভালো মুসলমান দেশ আছে, এর চেয়ে ভালো হবে আফগানরা। আফগানিস্তানের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারবো। আর পাকিস্তান দেখুন তো, আফগান মুসলমান, পাকিস্তান মুসলমান, কিন্তু সীমান্তের লড়াই শুরু হয়েছে কেন? বালুচেরা মুসলমান না, বলুচিস্তানের মানুষকে মারতেছেন কেন? সিন্ধিরা মুসলমান না, তো সিন্ধি থেকে মারতেছেন কেন? ইরান মুসলমান না, ইরানের সঙ্গে আপনাদের কনফ্লিক্ট কেন? আপনি মুসলমান মুসলমান ভাই ভাই দেখাতে আসছেন পাকিস্তান, বাংলাদেশে এসে এখানে একটা জুজুর ভয় দেখায় আমাদের এখানে অস্ত্র বিক্রি করা পায়তারা করতেছেন আপনারা। এটাকে আমি মনে হয় বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, তারা জানে, বিবেকের মানুষ, তারা সবাই জানে যে পাকিস্তান ধান্দা করার চেষ্টা করছে। বাঙালিরা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ মানুষ এটা হতে দিবে না, যুদ্ধ এখানে হবে না। আপনি বললেন যে সস্তায় অস্ত্র, পাকিস্তান টার্কি এরা কি অস্ত্র বানায় যে আমাদেরকে সস্তায় অস্ত্র দিবে? আপনি এই জিনিসটা আসলে বুঝিনি আমি, যে সস্তার অস্ত্র দিবে মানে অস্ত্র তিনটা গ্রেড আছে, ফার্স্ট, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। যে কোনো অস্ত্র যখন ফ্যাক্টরিতে বাইরে হয় সেটাকে ফার্স্ট গ্রেড অস্ত্র বলা হয়। সেই অস্ত্রটা যখন কোনো একটি রাষ্ট্র ব্যবহার করার পরে 2, 4, 5, 10 বছর পরে নতুন অস্ত্র কিনতে যায়, তখন তার পুরনো অস্ত্রগুলোকে ফেলে দিতে হয়, কিন্তু সেই অস্ত্রগুলো অকেজ হয়ে যায় না। আপনি দেখেন যে কোনো লোকের বাড়িতে একটা পিস্তল বা গান থাকলে এটা বাপ দাদার থেকে চলতে থাকে। দাদা বন্দুক কিনে গেছিল, সেটা তার ছেলে করছে, এখন নাতি করতেছে। তো অস্ত্রগুলো এমন বানানো হয় যেটা যুগে যুগে থাকে। তো যে সমস্ত অস্ত্রগুলা কারখানাতে বানানো হয় সেটাকে ফার্স্ট লাইন অফ আর্মস বলে বা মিশন বলে, সেটা উন্নত দেশগুলো বা বিত্তমান দেশগুলো, ধনী দেশগুলো সেগুলো কিনতে পারে। তারা যখন ক্রয় করতে যায় ফার্স্ট লাইন অস্ত্র, তখন তাদের অস্ত্রাগার খালি করতে হয়, কারণ তারা তো আরেকটা অস্ত্রাগার বানাতে পারবে না, আরেকটা সেনাবাহিনী বানাতে পারবে না। একটা সেনাবাহিনী রাইফেলটা পরিবর্তন করতে হলে নতুন রাইফেলটা পরিবর্তন করে পুরাতন রাইফেলটাকে সরাই ফেলতে হয়। এটা সেকেন্ড গ্রেড, এটা কম ধনী, কম বিত্তমান ওই সব দেশে বিক্রি করা হয়। তো তারা যখন সেকেন্ড গ্রেড কিনে, তখন তাদের হাতে যে অস্ত্রগুলো ছিল এটা হয়ে যায় থার্ড গ্রেড। ওইটা কোথায় নিয়ে যাবে? ওইটার জন্য হলো বাংলাদেশ, এটার জন্য হলো শ্রীলঙ্কা, এটার জন্য হলো নেপাল, এটার জন্য হলো এই কি বলে ওই ইথিওপিয়া, এটার জন্য হলো ইয়েমেন। এই সমস্ত দেশে এগুলো বিক্রি করা হয়, যাদেরকে বিভিন্ন ধরনের মার পেশ করে, মারামারি করে, কাটাকাটি করে, মোহটো ফলে আতঙ্ক সৃষ্টি করলে পরে তারা অস্ত্রের জন্য দিক বিদিক যায়, তখন গিয়ে অস্ত্রগুলা কিনে। এই জন্য অস্ত্রগুলো সস্তা বলা হয়, কারণ এগুলো ফেলে দেওয়ার আগে আমার দেশে হয়। যেমন আমরা মিগ কিনেছি, ফেলে দেওয়ার আগে মিগ এখন উঠতে পারে না, নিজে উঠতে পারে না, মিগ কিনেছি আমরা কোরিয়ার থেকে ফ্রিগেট এনেছি, সে ফ্রিগেট চলতে পারে না। কাজে আমরা পুরনো অস্ত্র কিনি, পুরনো জিনিস কিনি, রিকন্ডিশন জিনিস কিনি, অন্যের ফেলে দেওয়া জিনিস কিনি। কাজে স্বাভাবিকভাবে সস্তা, ফার্স্ট লাইনের চেয়ে সস্তা। কাজে বাংলাদেশে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দেওয়া যায়, তাহলে আমরা অস্ত্র কেনার জন্য চাপ সৃষ্টি করব। কাজে এখানে অস্ত্রের যে দালালরা, তারা এখানে বাজারে এসে এই কাজগুলো করতেছে। অস্ত্রের তো কোনো অ্যাডভার্টাইজ হয় না, টিভি শো হয় না, ওখানে মিডিয়া শো হয় না, কিন্তু তারা মিডিয়াকে ভাড়া করে ওই সন্ত্রাসের খবরগুলো দেওয়ার জন্য, বর্ডার কনফ্লিক্টের ছবি দেওয়ার জন্য। বর্ডার কনফ্লিক্টের ছবিগুলো ছাপাইলে, টেলিভিশনে দেখাইলে, আপনাদের টক শোতে আনলে অস্ত্র কেনার একটা কজ অফ অ্যাকশন তৈরি হয়, নোটশিট তৈরি করা, ইনিশিয়েটিভ তৈরি হয়। এটা পরে ক্যাবিনেটে যায়, টাকা পয়সা আসে, বাজেট আসে, কিনে। কিন্তু এই জন্য একটা ওয়ারের পিকচার তৈরি করতে হয়, একটা কনফ্লিক্টিভ নিউজ দিতে হয়, সেই নিউজগুলো মিডিয়ার মাধ্যম হয়। সেইটা আবার রাজনীতিবিদরা, আমাদের মতো রাজনীতিবিদ পিক আপ করে আমরা অ্যানিকারিং করবো, রাজনাথের মতো বলবো, হুঁশিয়ারি করবো। রাজনাথ তো একটা মাফিয়া, ও তো ওই দেশের জন্য জনসাধারণের প্রিয় নেতা তো না। তারাও তো যুদ্ধ বাজাইয়া দিয়া অস্ত্র কিনতে চায়, তারাও তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র কেনার জন্য তারা একটি ডিফেন্স ফ্রেম চুক্তি করেছে। যখন চুক্তি করেছে তখন তারাও তো নতুন সমরাস্ত্র কিনবে। তারা সেই সমরাস্ত্র গুলা কোথায় নিয়ে যাবে? হয় একটা যুদ্ধ বাধে গুলাগুলি করে এগুলা কনজিউম করে ফেলবে, কদিন গুলাগুলি করবে, বর্ডারের সীমান্তে গুলাগুলি করে গুলিগুলা খালি করবে, নতুন গুলি আবার নিয়ে আসবে। এটা তো পুরনো খেলা রে ভাই। এখন তো কেউ কারো রাজ্য দখল করার সময় দিন চলে গেছে। একমাত্র রাশিয়ায় শুরু করেছে রাজ্য দখল করার রাজনীতি,
এখন তো রাজ্য দখল না, এখন যুদ্ধ খেলা বন্ধ করে অস্ত্র কোম্পানিগুলোকে তাদের অস্ত্র কোম্পানি চালু রাখার জন্য ব্যবস্থা করার নামই হলো বর্তমানে বর্ডার কনফ্লিক্ট। বর্ডার কনফ্লিক্ট গুলো হয় 2 দিন 3 দিন 5 দিন ব্যাপী যুদ্ধ করা হয় পুরনো অস্ত্রগুলোকে ব্যয় করে দিয়ে নতুন অস্ত্র কেনার জন্য। এখানে কেউ কারো দখলের জন্য হয় না। বর্ডার কনফ্লিক্ট যেহেতু রাজনাথ সিং এর কথাটাই উঠলো, এটা হচ্ছে যে গত বছর এই আগস্টের 7 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রথমে এখানে এপিতে একটা দিছিলেন, স্পিচ দিছিলেন। ওখানে উনি বলছিলেন যে এই 7 সিস্টার অক্ষত থাকবে না উনি। এরপরে বাংলাদেশে আসার পরে এগুলো নিয়ে কথা চলছে, ভারত কিন্তু তখনও কিছু বলে নাই। আপনার 1 মাস আগে আমাদের পুলিশ প্রধান উনি বলছেন ভারত যদি যুদ্ধ করতে চায় আমরা প্রস্তুত। এরপরে একজন নেতা তো আমেরিকাতে যে 50 লাখ আমাদের আছে, লোক আছে গেরিলা, আমরা গাজবাতুল হিন্দ করব। এরপরেই কিন্তু রাজনাথ সিং তারা এইভাবে আস্তে আস্তে বলা শুরু করলেন। আসলে এই যে এই ঝামেলাটার উৎপত্তিটা কারা করলো মূলত আপনার কি মনে হয়? না, উৎপত্তিটা তো আমি প্রথমেই বলছি, উস্কানিমূলক বক্তব্য আমরা শুরু করেছি, কিন্তু তারপরেও আমি মনে করি রাজনাথ সিং এর ভাষাটা ঠিক হয়নি। উনি একজন ওইভাবে জবাবটা ওনার দেশের লোকদেরকে সস্তা, এটা তো উনি চেষ্টা করেছে পশ্চিম বাংলার লোকদের খুশি করার জন্য। যুদ্ধটা যদি হয়, গন্ডগোলটা হয়, মারামারি কাটাকাটি হয়, তাহলে তো হবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমাদের গন্ডগোল হবে, মারামারি কাটাকাটি হবে। কাজে পশ্চিমবঙ্গের লোকদেরকে সন্তুষ্ট করার কথাটা বলেছে, সেই জন্য রাজনাথ সিং এর কথাটা বলা ঠিক হয় নাই। আমি তো আমার ডক্টর ইউনূসের পক্ষে ডিফেন্ড করতেছিলাম। আমি তো আমার নেতা যেটা নিউ ইয়র্কে বলেছেন 50 লক্ষ লোক রেডি আছে, জং করেঙ্গা, যুদ্ধ করেঙ্গা। তো জং তো দেখতেছি আমরা কি হয়েছে, জং তো আমরা জীবন ভরে ভাড়াটা খাচ্ছি। ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, ইসাকা বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, মুঘল সম্রাটটা ভারতে জন্মগ্রহণ, ফিরোজ শাহ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, কিন্তু তারা দেশে রাজত্ব করে গেছে, এদেশে আইসা দখল করে রাজত্ব করে গেছে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা কাঁঠাল খেয়ে গেছে। আমরা নিজেরা দরিদ্র থেকে দরিদ্র হয়েছি। যে সোনার বাংলা ছিল, যখন আমাদের মেয়েরা রেশমি কাপড় পরতো তখন আরবিরা গায়ে একটা কাপড় লটকায় পড়তো, তারা জামা বানাতে পারতো না। অনেক ইউরোপিয়ান দেশের কাপড় ছিল না যখন আমরা ভাতে মাছে বাঙালি ছিলাম, তখন অনেক দেশে খাদ্য ছিল না, রুটিও খাইতে পারতো না। আর সেই বাংলাকে শ্মশান বানাইছি আমরা। এইগুলো করি তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিরা, ফিরোজ শাহরা, মুঘলরা আইসা আমাদের বাংলাদেশে নিঃস্ব করেছি, বাংলাদেশকে আজকে অন্যের মুখাপেক্ষি করেছি। আজকে আমাদের তো প্রতিটা পদক্ষেপে আমাদের আত্মঘাতী। আমরা নিজেদেরকেও চিন্তা করতে পারি না, নিজেদের ভাবতে পারি না, আমাদেরকে অন্য ভাবায় দেয়। আপনি ফ্রান্সে বসে বাংলাদেশ নিয়ে ভাবেন, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু ভাবে না। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এই কথাগুলো প্রচার করে না। বাংলাদেশের বড় বড় জাতীয় সাংবাদিকরা কিন্তু এইগুলা প্রচার করার মতো সাহস নাই। তারা এখানে এক ধরনের ধান্দাবাজি করে, তারা এখানে পয়সা কামানোর মিডিয়া চালায়। এখানে কিন্তু আজকে আপনি ফ্রান্সে বসে আপনি আমার কথা নিচ্ছেন, আমি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমি কথা বলছি, কিন্তু আপনি ঝুঁকি মুক্ত। কিন্তু আমার দেশে মিডিয়া যারা আছে, আমরা কথা বলবো ঝুঁকি নিয়ে, কিন্তু আমাদের সেই কথাগুলা প্রচারণা করার সুযোগ আমাদের নাই। সেখানেও তারা আমাদেরকে নেবে না। চামচাগিরি করলে, আজকে চাটুকারিতা করলে দেখবেন আমাদের এখানে আমাদের মিডিয়াতে সবার আগে নিয়ে যাবে। কাজে এখানে আমি বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে আমাদের বড় ক্রাইসিস লিডারশিপের, নেতৃত্বের। এই নেতৃত্বের কারণে আমরা এই ধরনের কি বলে কথা বলতে পারি, এই ধরনের আস্ফালন করতে পারি, এই জন্য দায়িত্ব জ্ঞানী বলতে পারি। লিডারশিপ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারতাম না। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। আমরা গত 54 বছরও ভারতের সাথে অনেক, আপনার বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল, জাতীয় পার্টি ছিল, অনেকেই ছিল। এই পরিস্থিতি কিন্তু কখনো হয় নাই। হঠাৎ করে এই পরিস্থিতি গত 14 মাসে এত কি আমাদের হয়ে গেল যে আমরা কি শক্তিশালী হলাম? 7 সিস্টারকে আমরা আসলে নিয়ে নিতে পারবো মনে করে আমার দেশে? আপনি একটা সিম্পল জিনিস বুঝেন না। বাইডেন প্রশাসন বাংলাদেশে একটা বিপ্লব করার জন্য, সরকার রিজিম চেঞ্জ করার জন্য তারা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে। $29 মিলিয়ন তারা ইনভেস্ট যখন করেছে, তাহলে এই টাকাটা তারা নিতে হবে না বাংলাদেশ থেকে? $29 মিলিয়ন মানে হলো প্রায় ধরেন কত, 100 টাকা করে হলো মানে 290 কোটি ডলার।
তো সেখানে তারা তো এই ডিলটা তো নিতে হবে, এখানে অস্ত্র একটা বাজার তৈরি করতে হবে, তাহলে তো এখানে অস্ত্র বিক্রি করতে পারবে, সেই টাকাটা নিয়ে যাবে। আপনি দেখেন না, এখানে বলা হচ্ছে তারা $1 বিলিয়ন সয়াবিন তেল তারা আমেরিকানরা বাংলাদেশকে বিক্রি করবে। $1 বিলিয়ন মানে হইল 1,25,000 কোটি টাকা। যেখানে বাংলাদেশের বাৎসরিক বাজেট হলো 5 লক্ষ কোটি টাকা, সেখানে আমরা শুধু সয়াবিন তেল কিনতেছি 1,25,000 কোটি টাকার সয়াবিন আমেরিকা থেকে। অথচ আমাদের আশেপাশে আরো কম দামে আমরা সেই টাকাটা কিনতে পারতাম। অর্থাৎ $1 বিলিয়ন মানে 1,000 মিলিয়ন আমাকে দিয়েছে 29 মিলিয়ন। $1,000 মিলিয়ন 10% যদি হয় তাহলে তো 100 মিলিয়ন হয়। 100 মিলিয়ন টাকা তো সে নিয়ে গেল গা এই এক সয়াবিন তেল বিক্রি করে। এই সয়াবিন তেল বিক্রি করে তো $29 মিলিয়ন দিয়েছিল রিজিউম চেঞ্জের জন্য, আর এই সয়াবিন তেল বিক্রি করে আমাদের কাছে নিয়ে গেল গা $100 মিলিয়ন বর্ধিত লাভ। কারণ প্রায় 30% বেশি দাম দিয়ে এই সরিষাগুলা এই সয়াবিন গুলো আমরা কিনতেছি। এটা তো আমরা আমাদের জনগণকে বুঝাতে পারতেছি না, কারণ জনগণের তো আমাদের লেভেল অফ শিক্ষার অবস্থানটা, গ্রহণযোগ্য অবস্থানটা তো এত মানে অ্যাডাপ্টেবিলিটি তো আমাদের কম, আমরা পারতেছি না, যার ফলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সহজ হচ্ছে। এরকম যদি একটা দুইটা অস্ত্রের ডিল হতে পারে, যদি এরকম $1-2 বিলিয়ন অস্ত্র বিক্রি করা যদি বাংলাদেশে ডিল হতে পারে, তাহলে তো সোনায় সুহাগা। কাজে সকল এই বাজারে এখন এই অস্ত্রের দালালরা করার চেষ্টা করছে। কাজে আমি আপনাকে বলছি, দায়িত্ব জ্ঞানী নেতৃত্ব সবসময় জাতির জন্য সর্বনাশ বয়ে আনে। আজকে আমাদের এই দায়িত্ব জ্ঞানী নেতাদের সমাবেশ হয়েছে। বাংলাদেশে এখন A to Z যতগুলো নেতা প্রতিদিন লাফাচ্ছে, চিৎকার করছে, রাজনীতি